রাতের সমুদ্রের নিজস্ব ভাষা আছে। দিনের চিৎকার থেমে গেলে, যখন ঢেউয়ের গর্জন আর বাতাসের গুঞ্জনই একমাত্র শব্দ হয়ে থাকে, তখনই সমুদ্র ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করে। রাতের কক্সবাজার আজ থেমে আছে শুধু প্রেম তৃষার জন্য। চাঁদের আলো নেমে এসেছে সমুদ্রের জলে, ঢেউয়ের মাথায় রূপলি ফেনা ঝিকমিক করছে তাদের চোখের প্রতিচ্ছবির মতো। সমুদ্রের তটে সাজানো এক ছোট্ট কাঠের ডেক, তার চারপাশে ফুল মালা আর সারি সারি মোমবাতি, নরম আলো ঝলঝল করছে। বাতাসে মিশে আছে সমুদ্রের নোনা ভাব আর সাদা লিলির সুবাস। তৃষা ধীরে ধীরে হেঁটে আসে, তার নরম সাদা পোশাকে বাতাসে দোল করছে। পিম্পরোজ ফুলের জুয়েলারিতে তাকে লাগছে দারুণ। মনটা যদিও খারাপ, কারণ চিত্রা সহ বাকিরা চলে গেছে, তারাও আর এক দুদিন থেকে চলে যাবে। সুন্দর সময় কত জলদি ফুরিয়ে যায়, তাই না? ঠিক তখনই টেবিলের উপর পাশে দাঁড়িয়ে থাকা প্রেম তার দিকে তাকায়। প্রেমের চোখ তৃষার উপর থেকে সরছে না। তৃষাকে কোনো অংশে ডিজনি প্রিন্সেস থেকে কম লাগছে না। তৃষাও প্রেমের দিকে তাকায়। সাদা শার্টের উপর হালকা ধূসর ব্লেজার, হাতের ঘড়িতে কেমন যেন একটা চাঁদের আলো পরে ঝিকমিক করছে। তার বাদামি রঙের ফ্রক্স গুলোতে নেশালো হায়নার মতো দৃষ্টিপাত করছে তৃষার উপর। তৃষা তাকিয়ে থাকে, কিছু বলার আগেই তার চোচই করে একটা নরম হাসি জমে যায়। প্রেম চেয়ার টেনে বলল, মাই লেডি। তৃষা হেসে বসলো। বাতাসে মোমের শিখা কেঁপে উঠেছে। টেবিলে সামুদ্রিক খাবার, হালকা সালাদ আর একজোড়া ওয়াইন গ্লাস। কোনো অতিরিক্ততা নেই, শুধু আন্তরিকতা, যেমন তাদের ভালোবাসা। তৃষা বলল, এই জায়গাটা স্বপ্নের মতো। স্বপ্ন না হলে ভালোবাসা কেমন? প্রেম তৃষাকে খাবার সার্ভ করতে করতেই বলল, এখন তুমি পেট ভরে খাবে, তারপর আমার পালা। মানে? কিছু না খাও? আপনি খাবেন না? খাওয়ার জন্যই তো এত আয়োজন। ঢেউয়ের ছন্দে ডিনার এগিয়ে চলো। পাশেই দুজন লোক ভায়োলিন বাজাচ্ছে, চারপাশটা সাজানো হয়েছে হলুদ বাতি দিয়ে, কি দারুণ লাগছে। ডিনার শেষে প্রেম উঠে দাঁড়ায়। দূরে বালির উপর রাখা ছোট্ট পিয়ানো, চারপাশে গোলাপের পাপড়ি ছড়ানো, আর পাশে সারি সারি মোমবাতি। সে তৃষার দিকে তাকিয়ে বলল, আজ তোমার জন্য কিছু বাঁচাবো। তুমি পিয়ানো বাজাও? এই তো এমনি এমনি শেখা। সে পিয়ানোর সামনে বসলো, আঙুলে ছোঁয়ালো পিয়ানোতে। সমুদ্রের গর্জনের মাঝে ভেসে উঠল সুর, নরম ধীর ভালোবাসা ভেজা একটা মেলোডি। তৃষার সাদা গাউনটা অত্যাধিক লম্বা হয়, বাতাসে সব কেমন যেন উড়ছে। তৃষা পেছন থেকে প্রেমের কাঁধে তার হাতটা রাখলো, চুপচাপ দাঁড়িয়ে শুনল সেই সুর। তার চোখে মোমের আলো ঝিকমিক করছে। মাঝে মাঝে বাতাসে তার চুল উড়ে এসে প্রেমের মুখ ছুঁয়ে যাচ্ছে, সেই সঙ্গে সুরটাও ধীরে ধীরে মিশে যাচ্ছে ঢেউয়ের আওয়াজে। রাত আরও গভীর হয়। সুর থেমে গেলে প্রেম ধীরে ধীরে উঠে আসে, তার হাত বাড়িয়ে দেয়। নাচবে? সুর তো শেষ। না, এখন শুরু। পেছনে বাজতে শুরু করলো নরম জ্যাজ। স্যাক্সোফোনের হালকা ঝংকার সমুদ্রের ছন্দে মিশে গেল। তৃষা তার বুকের কাছে এসে দাঁড়ায়। প্রেম তার কোমরের হাত রাখে। মোমবাতির আলো, চাঁদের আলো, ঢেউয়ের ছন্দে দুজনের ছায়া বালির উপর দুলে উঠে। তৃষার মাথা ঠেকে থাকে প্রেমের কাঁধে, প্রেমের ছোট ছোঁয়ায় তার চুলে। বাতাসে শুধু একটাই সুর, তা হচ্ছে ভালোবাসা। ঢেউ এসে আলতো করে ছুঁয়ে যায় তাদের পা। মোমের আলো কেঁপে উঠে তাদের বুক, পাশে সমুদ্রের গর্জন। বাতাসে তৃষার চুল উড়ে এসে প্রেমের মুখে লাগে। প্রেম মৃদু হেসে বলল, তোমার চুলেও কি সমুদ্রের গন্ধ লেগে গেছে? বিটার হার্ট। তৃষা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর হেসে বলে, গন্ধটা আমার নয়, তোমার তীব্র স্পর্শের। আজ তোমাকে কিছু বলতে ইচ্ছা করছে। বলুন, থামছেন কেন? জানো, এই সমুদ্রটাকে যতবার দেখি মনে হয় ও আমার মতোই, বাইরে শান্ত কিন্তু ভেতরে তোলপাড়। তাহলে আমি কি? তুমি সেই ঢেউ যে আমায় প্রতিদিন ছুঁয়ে যায়, আবার ফুরিয়ে যায়। ফুরিয়ে গেলে আর থাকি কেমন করে? স্মৃতি তো থাকবে, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর। দূরে আরেকটি ঢেউ ভেঙে পড়লো তীরে। আপনি জানেন আমি কখনো কাউকে এত ভয় পাইনি যতটা আপনাকে হারানোর ভয় পাই।
আমি তো তোমারই, হারাবে কিভাবে? মানুষ হারায় না, তবে সময় যে তাদের হারিয়ে দেয়। তাহলে সময়কে আটকে রাখো, কি দিয়ে? তোমার একটুখানি ভালোবাসা দিয়ে। আপনি সবকিছুর উত্তর ভালোবাসায় দেন? কারণ সেটাই একমাত্র উত্তর, যেটা ভুল হলেও সুন্দর লাগে। আচ্ছা, আপনার জীবনে যদি আমি না থাকতাম? তাহলে এই সমুদ্রটা শুধু এক টুকরো জল হতো, ঢেউহীন, প্রাণহীন, ঢেউহীন, প্রাণহীন। আর জীবনটা হতো সেই প্রাণহীন সমুদ্রের মতো। ওই দেখুন, মোমবাতিটা নিভে যাচ্ছে প্রেম। নিভে যেতে দাও, আলো থাকলে মুখ দেখা যায়, আর অন্ধকারও হৃদয়। কখনো কি ভাবেন যদি এই মুহূর্তটাই শেষ হয়? না, কারণ তোমার সঙ্গে প্রতিটি মুহূর্তে অনন্তের মতো। আর যদি অনন্ত শেষ হয়? তাহলে আমি আবার জন্ম নেব, শুধু তোমাকে ভালোবাসার জন্য। আপনি জানেন প্রেম, ভালোবাসা কখনো একদিনে হয় না। জানি, তবু আমি প্রতিদিন নতুন করে তোমায় ভালোবাসি। এই সমুদ্রের ঢেউয়ের মতো। না, ঢেউ তো ফিরে আসে, আমি ফিরবো না, তোমার ভেতরেই থাকবো। কথাগুলো সিনেমার মতো শোনাচ্ছে। কোন সিনেমা, সত্যি করে বলুন তো? সিনেমা নয়, কিন্তু একটা কথা কি জানো, ভালোবাসা হচ্ছে সিনেমার চেয়েও সত্যি। তাহলে বলুন, সবচেয়ে প্রিয় জিনিস আপনার কি? এই মুহূর্ত, যেখানে তুমি আছো, আমি আছি, আর সমুদ্র আমাদের সাক্ষী। তৃষা, বলুন। এই সমুদ্রটা কেমন লাগে তোমার? বিশাল। আপনার ভালোবাসার মতো, যার শেষ আমি খুঁজে পাই না। আজ চারটা দেখেছ? হ্যাঁ, কিন্তু আপনার চোখে জ্যোৎস্নার চেয়ে বেশি আলো। আচ্ছা, আপনার আবারও খিদে পেয়েছে? হ্যাঁ, কিন্তু খাবার নয়, তোমার কথার ক্ষুধা। বাতাসটা বেশ ঠান্ডা। আপনার ঠান্ডা লাগছে না? সমস্যা নেই, তোমার গভীর স্পর্শে উষ্ণ হয়ে যাব। আচ্ছা, তুমি জানো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ কি? বলুন। তৃষা, ঢেউতে ওর প্রতিধ্বনি শোনা যায়। আর আমার প্রিয় শব্দ? প্রেম। ভুল বললে। তাহলে কি? আমরা। প্রেম আর তৃষা রাতে বিচের একটা রুমেই রাত কাটায়। চোখে যখন শেষ রাতে তৃষার তীব্র ঘুম, ঠিক তখনই হঠাৎ করে তৃষা প্রেমকে বলল, আমার না লাল গোলাপ ছুঁয়ে দেখতে মন চাইছে। আচ্ছা, লাল গোলাপ আপনার কেমন লাগে? প্রেম তৃষাকে বুকে জড়িয়ে বলল। তুমি এখন ঘুমাবে? জলদি ঘুমাতো শোনা। তৃষা আর কিছু বলল না, প্রেমের বুকে মাথা রাখলো। ফজরের সময় যখন ঘুম ভাঙলো তখন দেখলো প্রেম উঠেছে। ঘুমের চোখে এত পাত্তা দিল না, ভাবলো আর কই যাবে, নিশ্চয়ই ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে। সবে সকাল 7টার দিকে তৃষার দরজায় কে যেন কড়া নাড়লো। কয়েকবার করার পর ঘুম ভাঙলো তার। চোখ কচলে পাশে তাকাতে দেখলো প্রেম নেই। মানে কি, প্রেম কোথায় গেল? মনে পড়ে গেল ফজরের কথা। তার মানে কি প্রেম কি তখন বাইরে গিয়েছে? কিন্তু এত ভোরে কেন? সে উঠে দরজা খুলতে দেখলো হোটেল ম্যানেজমেন্ট থেকে একজন লোক এসেছে। সে তৃষাকে দেখে বলল, স্যার, আপনার জন্য এই লাল গোলাপের বুকে পাঠিয়েছে। লোকটা তৃষাকে একটা কাগজ দিয়ে বলল। স্যার, আপনাকে এটাও দিতে বলল। তৃষা সেখানে একটা ঠিকানা দেখতে পেল, সে সঙ্গে লেখা। তোমার অপেক্ষায় তৃষা মনে মনে খুশি হলো, বলল। আর কত সারপ্রাইজ দেবেন হাইব্রিড করলা? সে তৈরি হয়ে ঠিকানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। হোটেলের পশ্চিমে একটা বিরাট ঝাউবন। একটা লোককে বিচে জিজ্ঞেস করে সে দিকটা হাঁটা তোলো। 7:30। এরই মধ্যে বাজে এখনই কত মানুষ বিচে। তবে ওই ঝাউবনের দিকটা ফাঁকা, মানুষ নেই বললেই চলে। কিছু শিশু বনের শুরুর দিকে বসে আছে। তৃষার দিকে একবার কেমন করে যেন তাকালো। তৃষা পাত্তা না দিয়ে বনের মধ্যে প্রবেশ করলো। প্রেমের চিঠি অনুযায়ী একটা বাড়ি থাকার কথা খুঁজে পাচ্ছে না সে। অনেকটা হেঁটে ভেতরে দিকে এগিয়ে যেতে হঠাৎ আধার আরও বেশি ঘনিয়ে আসতে শুরু করলো। শেষে বনের মাঝে বারবার বরাবর একটা কাঠের বাড়ি দেখে থমকে গেল। খুশিতে চোখ জলজল করছে। দৌড়ে গেল সেই বাড়ির সামনে। ভাঙা একটা কাঠের বাড়ি, অনেক পুরনো মনে হচ্ছে। তৃষার কেমন যেন গা ভার হচ্ছে। সে তবুও একবার মৃদু কঞ্চে প্রেমের নাম ধরে ডাকতে পুরো নিস্তব্ধ জঙ্গল কেবল থারি গলা ভেসে এলো। সে ফাঁকা দরজার ঠেলে ভিতরে ঢুকে হঠাৎ বলল, প্রেম আছেন? রুমে পা রাখতে চোখ ছানা বড়া। রুমটা জীবন্ত আতঙ্কে থর থর করে কাঁপছে। তৃষা ভেতরে পা রাখতেই বাতাসের গন্ধ বদলে গেল।
নোনাধারা সমুদ্রের গন্ধটাকে ছাপিয়ে উঠল এক অদ্ভুত লোহাতুর গন্ধ। রক্তের গন্ধ। ছাদ থেকে এক ফোঁটা পানি পড়ছে চুপচাপ শব্দে, কিন্তু সেটাও যেন রক্তের ছন্দে মিলিয়ে যাচ্ছে। মেঝেটার স্যাঁতস্যাঁতে অন্ধকারে লালচে ছোপগুলো আলোর রেখা পেলেও স্পষ্ট হয়ে উঠে। হয়তো কেউ এখানে দীর্ঘশ্বাস কষ্টে দীর্ঘক্ষণ ছটফট করেছে। রক্ত গড়িয়ে গেছে মেঝের ফাঁক বেয়ে। ছোপগুলো আলো রেখা পেলে স্পষ্ট হয়ে ওঠে। হয়তো কেউ এখনো এখানে দীর্ঘক্ষণ কষ্টে ছটফট করেছে। রক্ত গড়িয়ে গেছে মেঝের ফাঁক বেয়ে। হঠাৎ পুরনো একটা ফোনের হুইসেল শোনা গেল। চিরচেনা সুর ভেসে এলো, প্রেম আমার, প্রেম আমার। তৃষা স্তব্ধ হয়ে গেল। তার নিঃশ্বাস আটকে গেল গলার কাছে। দেয়াল জুড়ে সারি সারি ফ্রেম, সব ছবিতে তৃষা নিজে। এক ছবিতে সে সমুদ্রের ধারে হাসছে, অন্যটায় তার চোখে কান্না, আরেকটায় তার হাতের সেই ক্ষত। সব ছবিতে লাল দাগের ঘেরা। তৃষার চোখের কোণ কাঁপতে লাগলো। একটা ছবির নিচে সে দেখলো নিজের নাম, পাশে লেখা শেষ সাক্ষাৎ। হঠাৎ বাতাসে দরজাটা বন্ধ হয়ে গেল প্রচণ্ড শব্দে। বাতাসের সঙ্গে সঙ্গে রুমের আলো নিভে গেল। রক্তমাখা দেয়ালগুলো যেন আরও কাছে এগিয়ে আসছে। তৃষা পেছন ফিরতে দেখলো দরজার পাশে ঝুলছে একটা কালো হুড়ি। হঠাৎ অনুভব হলো কেউ পেছনে থেকে এগিয়ে আসছে। তৃষা পেছনে ফেরার আগেই পেছন থেকে একজোড়া হাত তাকে ঝাপটে ধরে বলল, উপস তৃষা, মৃত্যুর কত কাছাকাছি চলে এসেছো। তৃষা পেছনে ফিরে দেখলো প্রেমকে। তবে প্রেম তৃষাকে কথা বলার সুযোগ না দিয়ে কেবল বলল, জলদি চলো এখান থেকে। তৃষা কোনো কিছুর মানে না বুঝলেও কেবল বুঝতে পারলো এখান থেকে জলদি যাওয়াটা অতীব জরুরি। হোটেল রুমে আসতে তৃষার মনে জেগে উঠলো হাজারটা প্রশ্ন। তবে সে জিজ্ঞেস করার আগে প্রেম তাকে স্থির করে বিছানায় বসিয়ে পড়ল। তুমি জানতে চাও সকালে আমি কোথায় গিয়েছিলাম, হুম। তাই না? আরে আমি তো জগিংয়ে গিয়েছিলাম। তুমি যখন জঙ্গলের ওইদিকে প্রবেশ করছিলে তখন ডাকলাম তো, কতবার পেছন থেকে ডাকলাম। শেষে ভাবলাম দেখি তোমার পেছনে গিয়ে কতক্ষণ তুমি টের না পেয়ে থাকতে পারো। শেষে টের পেলেই না। আপনি সরি প্রেম, আপনি দেখেছেন ওই বাড়িতে রক্ত, আমার ছবি টাঙানো। প্রেম চলুন না ফিরে যাই, আমার সত্যি এখানে ভয় লাগছে। প্রথমে রুম নাম্বার 102 আর এখন আবার এইসব। পুলিশকে জানালে হয় না? যা হচ্ছে তা তো ঠিক হচ্ছে না। আর আমার সঙ্গেই বা কেন? আমি বললাম তো 102 নম্বর রুমে কিছুই হয়নি, সব ভ্রম। তবে আজকের বিষয়টা নিয়ে আমি দেখছি। দেখা লাগবে না, চলুন না আপনি, চলে যাই। এসব সামান্য কারণ নিয়ে চলে যাবে বলছো? আর দুটো দিন থাকি প্লিজ, তারপর তো ঢাকায় ফিরতে হবে। তোমার ভার্সিটি আছে, আমার সামনে ফাইনাল এক্সাম। আর সময় কোথায় আমাদের হাতে বলো? কিন্তু প্রেম, প্লিজ শোনো, কোনো কিন্তু নয়। তৃষা আর কিছু বলো না। শরীর অনেক ক্লান্ত লাগছে তার। একটু ঘুমিয়ে নিলে হয় না? সে এখন সত্যি ভীষণ ক্লান্ত। এবার বাড়ি ফিরতে চায়। তার ভয় দিনকে দিন বেড়েই চলেছে। এবার সে একটু নিস্তার চায়। কেন তার সঙ্গে এইসব হচ্ছে? ওই কালো হুডি পরা লোকটাকে সমুদ্র পাড়েও সে একই হুডি পরা একজন মানুষকে কয়েকবার দেখেছে। লোকটা অদ্ভুতভাবে তার দিকে দেখা হলে তাকিয়ে থাকতো। আচ্ছা, দুটো মানুষ কি এক নয় কি? ওই হুডি পরা লোকটি তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছিল। আচ্ছা, এই নামে ডাকার কারণ কি? যুবরাজকে ফেলে ঢাকায় আসার পর তো এসব হয়নি, হয়েছে বিয়ের পর, কক্সবাজার আসার পর। আচ্ছা, খবরে যেই সিরিয়াল কিলারের বিষয়টা সে শুনেছিল, সেই কিলারের সঙ্গে কি ওই হুডি পরা লোকের কোনো সম্পর্ক আছে কি? মাথাটা একেবারে গুলিয়ে যাচ্ছে। এদিকে হাতের ব্যথাটা এখনও সারেনি। শেষে প্রেম তৃষাকে একটা ঘুমের ওষুধ খাইয়ে তার পাশে কিছুক্ষণ বসে থাকে। দুপুরের ঘুম থেকে উঠে ঘরে ও হোটেলটার সময় কেটে যায় তৃষার। সিমলা আর সে একসঙ্গে থাকলেও অন্য কারো দরকার পড়ে না। অঙ্কুর আর প্রেম বাইক নিয়ে একটু বের হয়েছে। বিকেলের দিকে বেলকুনিতে বসে হাওয়া গায়ে লাগিয়ে ফোনে মুখ গুজে তৃষা বসেছিল। হঠাৎ একটা নাম্বার থেকে ফোন এলো। ডেলিভারি ম্যানের দিকে ফোন, কিন্তু তৃষার কোনো পার্সেল আসার কথাই নয়। আর ঘুরতে আসার পর সে কিছু অর্ডার করেনি তাহলে? তারপর ডেলিভারিকে যখন সে জিজ্ঞেস করলো কত টাকা, তখন তিনি জানালেন পেমেন্ট ক্লিয়ার। ভারী আশ্চর্য হলো তৃষা। সিমলাকে জিজ্ঞেস করতে সে বলল, আমি একটা অর্ডার করেছিলাম, পেমেন্ট পে করা,
এটা আবার সেটা নাকি? আগে আসুক, দেখি কি এসেছে। পার্সেলটা হাতে নিয়ে খুলে দেখতে চিৎকার করে উঠল তৃষা। একটা বক্স, ছোট্ট মতো দেখতে, তাতে কাটা চুল আর বিশ্রী রকমের একটা পুতুল। শরীর কেঁপে উঠল তৃষার। সিমলা জলদি তৃষার সামনে থেকে বক্সটা সরিয়ে নিয়ে তাকে রুমে নিয়ে গেল। পানি খাইয়ে বলল। এবার শরীর ঠিক লাগছে। তৃষা আপনা আপনি কান্না করে উঠল। ভীষণ ভয় করছে তার। তার হাত পা অসাড় হয়ে আসছে। সে কাঁদতে কাঁদতে বলল, তুই প্রেমকে কল কর। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এখানে আমি আমার মরণ দেখতে পাচ্ছি। সিমলা কোনো মতে তৃষাকে সামলে প্রেমকে কল করলো। খুব একটা সময় লাগলো না প্রেমের রুমে ফিরতে। শেষে সারাটা সন্ধ্যা প্রেম নিজের বুকে আগলে রাখতে হয়েছে তৃষাকে। মেয়েটা ছাড়ছিলই না, কেবল বাড়ি যাওয়ার জন্যই বায়না করছিল। তবে প্রেম কত ধরনের কথা বলে বুঝিয়েছে আর একটু সময় থেকে গেলে কিচ্ছু হবে না। রাত তখন 10টার মতো বাজে। তৃষা এখন অনেকটা স্বাভাবিক। প্রেম টেলিফোন করে খাবারটা রুমে যেন পাঠিয়ে দেওয়া হয় তার ব্যবস্থা করতে উঠে পড়ে। টেলিফোন তুলে কল দিবে এমন সময় তার ফোনে একটা কল আসে। স্ক্রিনের নাম্বারটা দেখা মাত্র গলার শব্দ নিচু হয়ে যায়। সে উক্কি মেরে একবার বেডরুমের দিকে তাকায়। তৃষা বোধহয় ঘুমিয়ে গেছে। টেলিফোনটা জায়গায় রেখে নিজের ফোনটা পকেটে থেকে বের করে রিসিভ করলো। ওপাশ থেকে কেউ একজন গম্ভীর স্বরে কথাটা বলেই যাচ্ছে। হঠাৎ প্রেম তাকে নামিয়ে বলল, চুল আর পুতুল দিয়ে তুমি কি করবে? মরার শখ তোমারও হয়েছে নাকি? না, ওইসব তোমাকে দেওয়া যাবে না। তবে তুমি চাইলে কিন্তু আমি এর থেকেও বেটার কোয়ালিটির গুলো তোমার ঠিকানায় পাঠাবো। ফোন রাখলাম, সাবধান। জানি তো জানি তো, দেয়ালে একবার ছবি লেগে যে এই রহস্যের গল্পের মৃত্যু নিশ্চিত। বলে ফোনটা কেটে পেছনে ফিরতে দেখলো তৃষা তার দিকে তাকিয়ে আছে। প্রেম কিছুটা অবাক হলো, থতমত খেয়ে বলল, শোনো, তুমি ঘুমাওনি? আমি আরো ভাবলাম ঘুমিয়ে গেছো। আরে জানো না জানো না, অঙ্কুর ফোন করেছিল, তোমার কথাই জিজ্ঞেস করলো। আর ওই যে পার্সেল, ওইটা নিয়ে একটু মজা করছিল আর কি। তৃষা জবাব না দিয়ে বলল, ক্ষুধা পেয়েছি, একটু জলদি খাবার পাঠাতে বলুন। তুমি রুমে যাও, আমি বলে আসছি। রাতে তৃষাকে বুকে জড়িয়ে চোখ বুঝলো প্রেম। তবে তৃষার যে ঘুম আসছে না, আসবে কি করে? প্রেমের কথাগুলো তখন মোটেও স্বাভাবিক লাগেনি। তাছাড়া অন্য সময় হলে প্রেম তৃষার কোনো কথা ফেলে না। আর সেখানে তার সঙ্গে এত বড় বড় বিষয় ঘটে যাচ্ছে, তবুও প্রেম ধরে বেঁধে এখানেই থাকতে চাইছে। রাত বাড়ে, বৃষ্টির শব্দ থেমে যায়। কোথাও একটা জানালা কিঞ্চিত খোলা, তার ফাঁক দিয়ে ঢুকছে নোনা বাতাসের হালকা গন্ধ। তৃষার চোখে আধ খোলা আধ বোঝা। সে মনে করে প্রেমের হাত এখনো তার কাঁধে, কিন্তু ধীরে ধীরে অজান্তেই চোখ লেগে যায়। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভাঙে। ঠিক বোঝে না শব্দটা কিসের। রুমে ঘন অন্ধকার, সিলিং ফ্যানের মৃদু ঘূর্ণন ছাড়া কিচ্ছু শোনা যায় না। এসিটা রাতে বন্ধ করে শুয়েছিল মনে আছে। তৃষা হাত বাড়ে পাশের জায়গাটা ছুঁয়ে দেখে ছাঁচা, একদম ছাঁচা। কারণ সেখানে যে প্রেম নেই। তার বুকের ভেতরটা ধীরে ধীরে জমে যায় বরফের মতো। সে নিঃশব্দে চুপসে যায়। পর্দার ফাঁক দিয়ে বাইরে থেকে একটা ক্ষীণ আলো পড়েছে। তৃষা দরজার কাছে গিয়ে থামে। দরজার নিচে দিয়ে দেখা যাচ্ছে হালকা নড়াচড়া, কারো ছায়া যাচ্ছে মনে হয়। একটা খটখটে শব্দ, হ্যান্ডেলে নড়লো, দরজা খুললো, তারপর নিস্তব্ধতা। তৃষার বুক ধরফর করে উঠে। প্রেম, এত রাতে সে কোথায় যাচ্ছে? সে চপলভাবে দরজাটা অল্প ফাঁক করে বাইরে উকি দেয়। হোটেলের করিডোরে নিশার হলুদ আলো জ্বলছে, বাতাসে পুরনো ডিটারজেন্ট আর আজও কাঠের গন্ধ। আলোয় লম্বা ছায়া পড়েছে দেয়ালে। তৃষা নিঃশব্দে বেরিয়ে পড়ল। কক্সবাজারে আসার পর প্রেমের এমন পরিবর্তন। সম্ভবত ইদানিং হুটহাট সে হাওয়া হচ্ছে, এমন না জানিয়ে যায়টা কোথায় সে। আজকে সব প্রশ্নের জবাব চায় সে। এখানে কিছু তো একটা হচ্ছে, তবে কি হচ্ছে তাই জানতে হবে এবার। আর রহস্য মেনে নেওয়া যাচ্ছে না। তৃষার পায়ে জুতো নেই। তার খালি পায়ের কারণে কার্পেটের উপর পায়ের শব্দ হয় না, তবুও মনে হচ্ছে পদক্ষেপগুলো খুব জোরে প্রতিধ্বনি তুলছে তার বুকের ভেতর। করিডোরের মোড়ে এসে আচমকা থেমে গেল শেষ। ওই তো সামনে প্রেম এগিয়ে যাচ্ছে সামনের দিকে, পরনে একটা কালো হুডি, অন্য হাতে ফোন। সে ফোনের দিকে তাকিয়ে আছে, কিন্তু স্ক্রিন জ্বলছে না। কারো ফোনের অপেক্ষা বুঝি। তৃষা 1 পা 2 পা 3 পা চুপচাপ তার পেছনে এগোয়, কিন্তু হঠাৎ বামে বাঁক নিতেই প্রেমটা যেন
হাওয়ার মতো মিলিয়ে গেল। তৃষা থেমে দাঁড়ায়। চারপাশে কেবল বাতির ঝিম ধরা আলো, কোনো শব্দ নেই। ঠিক তখনই ঠিক করে একটা শব্দ হলো। একই সঙ্গে সব আলো নিভে গেল। অন্ধকারে তৃষার নিঃশ্বাস আটকে যায়। সে পেছনে ফিরতে চায় কিন্তু কিছু দেখতে পায় না। এমন অন্ধকারে যে নিজের হাতও চোখের সামনে অদৃশ্য। হঠাৎ স্পন্দন কানে ছকছক করে বাজছে। সে ধীরে ধীরে পেছোতে শুরু করে। হঠাৎ কেউ একজন জোরে পেছন থেকে তার মুখ চেপে ধরে। ঠান্ডা ভেজা শক্ত সেই হাতের স্পর্শ। তৃষা চেঁচাতে পারে না। চোখের সামনে ঘন অন্ধকার নড়ে উঠে, যেন অন্ধকারেই একটা অংশ তার গায়ে লেপটে গেছে। তার নিঃশ্বাস ছটফট করে বেরিয়ে আসে নাক দিয়ে। সেই হঠাৎ শীতল হাতের মালিক তার কাঁধে থুতনি ঠেকালো। ফেসফেস শব্দ করে হেসে পড়ল। হ্যালো সুইটহার্ট। তৃষার জ্ঞান ফিরতেই মাথা ব্যথা অনুভব করল সে। মনে হচ্ছে দীর্ঘ অন্ধকার ভেতর থেকে কেউ তাকে টেনে তুলেছে। মাথার ভেতরটা ভারী লাগছে। কপালের পাশ দিয়ে ঠান্ডা কিছু বেয়ে পড়ছে। ঘাম না রক্ত বোঝা দায়। চোখ খুলতেই এক ঝলক আলো তার দৃষ্টি ছুঁয়ে যায়। তারপর আবারও গাঢ় ছায়ার ঘূর্ণিতে ডুবে যায় সবকিছু। চারপাশটা নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যে একটা বিকট শব্দ ক্রমে স্পষ্ট হয়ে ওঠে। মাংস কাটার শব্দ। একেবারেই ধীর গতিতে যন্ত্রণাদায়ক ছন্দে ধাতব ঘর্ষণ চলছে। তারপর আবারও একটা চাপা চটাং আওয়াজ। তৃষার গায়ে কাটা দিয়ে উঠে। শিরদাঁড়া ভেতর দিয়ে শীতল স্রোত বইতে থাকে। তৃষা নড়তে চায়, কিন্তু শরীর যে নিজের কারাগারেই বন্দি। হাত পা শক্ত করে বাঁধা, মুখে মোটা কাপড় গোছা, চোখেও কোনো কিছু দিয়ে বেঁধে রাখা। সে কেবল অনুভব করতে পারছে পায়ের নিচে ঠান্ডা সিমেন্টের মেঝে, বাতাসে গন্ধের এক অদ্ভুত মিশ্রণ। সবচেয়ে বেশি যেই গন্ধটা নাকে লাগছে তা হচ্ছে রক্তের কটু গন্ধ। তৃষার নিঃশ্বাস ভারী হয়ে আসে। শব্দটা এখন আরও কাছে, ছ্যাঁক করে মাংস কাটার শব্দ। তৃষা চেষ্টা করে মনে করতে শেষ কি ঘটেছিল। সে প্রেমকে খুঁজেছিল হোটেলের করিডোরে, মোড়ে আলো নিভে গিয়েছিল। তারপর একটা অন্ধকার, একটা চাপা গন্ধ, আর এখন এই ঘর। তার বুকের ভেতর দম বন্ধ, চিৎকার জমে, কিন্তু মুখ বাঁধা থাকায় কোনো শব্দ বের হয় না। তবুও তার নিঃশ্বাসে আতঙ্কের কম্পন ছড়িয়ে পড়েছে। কান পেতে সে বুঝতে চেষ্টা করলো কত মানুষ আছে ঘরে। একটি মাত্র ছায়া নাকি একাধিক? ঠিক তখনই দূরে কোনো দরজা আস্তে কিঞ্চিত খুলে এক ফালি আলো ভিতরে ঢোকে। আলোতে ধরা পড়ে ঝুলে থাকা একটা অচেনা ছায়া, যা মানুষও হতে পারে, আবার নিছক মাংসের অবশিষ্ট টুকরো হতে পারে। ঘরের হাওয়া গা হিম শীতল করার মতন। হঠাৎ গানের শব্দ ভেসে এলো। দম বন্ধ করা অপেক্ষা শেষে সেই বিকট শব্দ আর রক্ত মাংসের কটু গন্ধে যখন তৃষা অসাড় হয়ে আসছে, ঠিক তখনই তার কানে ভেসে এলো এক ধীর সতর্ক পদশব্দ। প্রতিটি পদক্ষেপ যেন সিমেন্টের মেঝেতে নয়, তৃষার হৃৎপিণ্ডে, তন্ত্রীতে আঘাত হানছে। শব্দটা কাছে এলো, এসে থেমে গেল ঠিক তার শিওরের কাছে। অন্ধকারের মধ্য দিয়ে তৃষা অনুভব করতে পারল সেই ছায়ামূর্তির উপস্থিতি। তার নিঃশ্বাসের অদ্ভুত ছন্দে এক প্রকার অস্বাস্থ্যকর উত্তাপ, যা গা গুলিয়ে দিচ্ছে। পরের মুহূর্তে তৃষার চোখের বাঁধনে আলতো করে টান পড়ল, যে টানটা যতই না শারীরিকভাবে তার চেয়ে শতগুণ বেশি মানসিক ছিল। বাঁধন খোলার সঙ্গে সঙ্গেই দীর্ঘদিনের অভ্যস্ত অন্ধকারের ওপর হঠাৎ যেন এক ঝলক হলুদ রোগাটে আলো ঝাঁপিয়ে পড়ল। চোখ ধাঁধিয়ে গেল তৃষার। পলক ফেলতে কষ্ট হলো, কিন্তু আতঙ্কের বশে সে চোখ বন্ধ করতে পারল না। আধো খোলা চোখ দিয়ে সে দেখতে পেল ঘরের এক কোণে পুরনো একটি কলের গান ধুকছে, আর সেই যন্ত্রটি থেকে ভেসে আসছে এক অপরিচিত, অতি পরিচিত, অথচ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সুর। কুনাল গঞ্জাওয়ালা কঞ্চে, প্রেম আমার আমি তোমার। আলোটা তখনও যথেষ্ট নয়। তৃষার সামনে দাঁড়ানো মূর্তিটির দিকে চোখ পড়তে সে কেঁপে উঠল। লম্বা কালো একটি হুডি এবং মুখে কালো একটি মাস্ক, শুধু দুটো চোখের অংশ ফাঁকা, যেখানে দুটি ঠান্ডা দীপ্তহীন চোখে তাকে নিরীক্ষণ করছে। সে দৃষ্টিতে নেই কোনো আবেগ, নেই কোনো ঘৃণা, আছে শুধু এক হিংস্র শীতল কৌতূহল। মাস্ক পরিহিত সেই লোকটা নিচু হয়ে তৃষার মুখের বাঁধনটা আলতো করে খুলে দিল। তীব্র কষ্টে ফোলা দুটো
ঠোঁট দুটো ফাঁক হতে তৃষা টেনে একটা অসহায় গোঙানি বার করলো, কিন্তু আতঙ্কে আর ভয়ে স্বর বের হলো না। তুমি জেগে আছো? হুডির আড়াল থেকে ভেসে এলো একটি শান্ত কিন্তু অত্যন্ত বিকৃত কণ্ঠস্বর। কেমন লাগছে তোমার অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা? তৃষার চোখ দিয়ে আকুতি জানালো, কিন্তু লোকটা তখনও অদ্ভুত খেলে মত্ত। সে টেবিল থেকে একটি ছোট্ট ছুরি তুলে নিল, আর সেই ছুরিটা তৃষার কপালের ঠিক উপরে আলতো করে স্পর্শ করলো। হিম শীতল ধাতুর স্পর্শে তৃষার শরীর কেঁপে উঠল। বুঝছিলে তাকে, তাই না? প্রেমকে। এখন দেখো প্রেম কি দিতে পারে তোমাকে। হুডি পরা লোকটা তৃষার হাত ও পায়ের বাঁধন সামান্য আলগা করে, ঠিক ততটুকু যাতে তৃষা সামান্য নড়তে পারে কিন্তু পালাতে না পারে। এরপর সেই তৃষার তার হাতের সেই ধারালো ছুরি দিয়ে তৃষার গায়ের জামার উপর অত্যন্ত ধীর গতিতে চালালো। প্রতিটি টানে তৃষার চামড়ার উপর দিয়ে ছোচালো ইস্পাত এমনভাবে চলে যাচ্ছিল যাতে রক্ত না বেরিয়ে আসে, কিন্তু স্নায়ুগুলো আর্তনাদ করে ওঠে। চামড়ার কাছাকাছি যখন ছুরি পৌঁছে তখন তৃষা যন্ত্রণায় গোঙাতে থাকে। তার শরীরটা ধনুকের মতো বেঁকে যায়। লোকটা এক হাতে তৃষার চুল মুঠো করে ধরে টেনে রাখে যাতে সে নড়তে না পারে। এই যে স্পন্দন, এই যে কম্পন, এটাই জীবন। এই তীব্র যন্ত্রণাই তো প্রমাণ করে যে তুমি এখনো বেঁচে আছো। ভয় পাচ্ছ? ভালো, ভয় পাও। ভয় পেলে রক্ত গরম হয়, আর গরম রক্তের স্বাদ অনেক বেশি। এই বিভৎস খেলার মধ্যে এই লোকটি আচমকা তার দৃষ্টি ঘুরিয়ে দিল ঘরের অন্য প্রান্তের দিকে, সেইখানে যেখানে মেঝেতে একটি রক্তে ভেজা কম্বল পড়েছিল, যা তৃষা প্রথমবার খেয়ালই করেনি। সে আলস্যর ভঙ্গিতে হেঁটে গিয়ে কম্বলে সরল। তৃষার বুক থাক করে উঠল। কম্বলের নিচে রয়েছে একটি যুবতীর অর্ধনগ্ন রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীর। মেয়েটি তখন পুরোপুরি মারা যায়নি, তার বুক ধুকছে, আর সেই শরীর থেকে রক্তের স্রোত মেঝেতে হাঁচড়ে বেড়াচ্ছে, তৈরি করছে আছালো স্রোত। এই নাও তোমার সঙ্গিনী। লোকটি হাসলো। সে মেয়েটিকে নির্মমভাবে উল্টে দিল। তার পিঠ আগে থেকেই গভীর ক্ষত তৈরি করা ছিল। লোকটা দেরি না করে এগিয়ে গিয়ে একটি কাঠের বাটাম তুলে নিল। তৃষার অসহায় দৃষ্টির সামনে সেই মেয়েটিকে অমানসিক শক্তিতে আঘাত করতে শুরু করলো। প্রথমে পিঠে, তারপর হাতে, এরপর মাথায়। মেয়েটি সশব্দে আঘাত করতে তার গোঙানি বন্ধ হয়ে গেল। ছটাং ছটাং শব্দে মেয়েটি নিথর হয়ে গেল। তৃষা কখনো কল্পনা করেনি তাকে চোখের সামনে এই সব দেখতে হবে। জীবন্ত মেয়েটিকে কেবল তার চোখের সামনে ছটফট করেই গেল। তৃষা তাকে দেখা ছাড়া কিছুই করতে পারল না। ভয় করছে। পুরো জীবন যেই ভয় পায়নি, যতটুকু ভয় পাওয়া বাদ ছিল, আজ সবই পাচ্ছে। লোকটি আবার তৃষার দিকে তাকিয়ে বলল, বিরিয়ানি খাবে? মাংসের বিরিয়ানি। আমার প্রাক্তনের না খুব পছন্দ এই মাংসের বিরিয়ানি। আজকে আবার সে আবদার করেছে। কি করে ফেলি বলো? আচ্ছা তুমি দেখতে থাকো আমি রান্না করি কি করে। লোকটি হেসে তৃষাকে পুনরায় উপর নিচ করে পরখ করল। আচ্ছা তোমার শরীরের কোন অংশের মাংস বেশি সুস্বাদু? আগে ভাগে ভেবেচিন্তে রাখতে হবে তো, কারণ এরপর তো তোমায় জবাই দেব। প্রেম একদম চুপ। গলার সাউন্ড আমার কান অবধি যেন ভুলেও না আসে। ভেবে না টুকরো হয়ে কুকুরের পাতে যাবে। ওই যে রান্নার হাঁড়ি দেখছো, ওটা তোমার অপেক্ষায়। তুমি প্রস্তুত তো? কথা শেষে পুনরায় মেয়েটির শরীরে ছুরি চালানো চাচা হাতে মেয়েটির নিথর দেহের উপর ঝাঁপিয়ে পড়ল। হিংস্র বন্য উল্লাসে সে মাংস কাটার শব্দ তৈরি করতে শুরু করলো। শব্দ, ধাতব ঘর্ষণ, হাড় ভেঙে মাংস আলাদা, সব হাওয়া বিভৎস আওয়াজটাও কি ভয়ানক। কাজ শেষে ঘরের এক কোণে থেকে একটি বড় ডেস্কি আর একটি গ্যাস স্টোভ টেনে এনে স্টোভ জ্বালালো। ডেস্কির মধ্যে জল আর মশলা ঢেলে দিলে ফুটন্ত সেই মেয়েটির দেহ থেকে। মেয়েটির রূহ হয়তো পাশে বসে আর্তনাদ করছে। নিজের অপরাধটা কি জানার আগে হয়তো মরণ হয়েছে। রাশের চোখ খোলা। তৃষা সেই চোখে চোখ রাখতে হঠাৎ লোকটা পেছনে ঘুরে পড়ল। আর কিছুক্ষণ অপেক্ষা তৃষা, সুঘ্রাণে তোমার চেতনা ফিরে আসবে। তুমিও প্রস্তুত হও, তোমার পালাও খুব শীঘ্রই আসছে। তৃষা সেই বিকট দৃশ্য দেখে চোখ সরাতে পারল না। তার মস্তিষ্কের প্রতিটি শিরায় রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তার মুখে তখনও কোনো শব্দ নেই, কিন্তু তার চোখ থেকে
জলের ধারা গড়িয়ে পড়ছে, যা ভয়ের চরম অভিব্যক্তি। রক্তের তীব্র কচু গন্ধ, ফুটন্ত মশলা আর মাংস সেদ্ধ হয় ঝাঁঝালো ভাপে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। তারপর আলসের ভঙ্গিতে হাড়ি থেকে হাত সরিয়ে ধীরে ধীরে তৃষার দিকে এগিয়ে এলো। তার হাতে লেগে থাকা রক্ত তখনও টাটকা। সে রক্তমাখা হাত দিয়েই সে তৃষার কপালের ঘাম আর চোখের জল আলতো করে মুছে দিল। সে স্পর্শে তৃষার সমস্ত শরীর যেন বিদ্যুতের মতোই কেঁপে উঠল, কিন্তু সে আর এক বিন্দু শক্তি পেল না নড়তে বা গোঙাতে। তার সমস্ত স্নায়ু হিমশীতল আতঙ্কে নিথর হয়ে গেছে। কেমন লাগছে তৃষা? লোকটা ফিসফিস করে বলল, সেই কণ্ঠস্বর শান্ত স্বাভাবিক, যা এই পরিবেশের সাথে বিন্দুমাত্র মানানসই নয়। সে হাঁটু গেড়ে বসলো তৃষার ঠিক মুখোমুখি। ঘরের অন্ধকারেও তার দীপ্তিহীন চোখ দুটো তৃষার চোখ অনুসরণ করছে। আমার প্রাক্তনের জন্য বিরিয়ানি রান্না করছি, সে খুব খুশি হবে। তৃষা পাথরের মতো পড়ে রইল, কেবল তার চোখ দুটি জীবন্ত, সেই চোখে জমে থাকা তীব্র ভয়, ঘৃণা আর অসহায়তা। তৃষা এখনো লোকটার মুখোশের আড়ালে লুকায়িত চেহারা দেখতে পায়নি। কে এই লোক? এত চেনা লাগছে কেন? এই চোখ, এই ভঙ্গিমা। লোকটা তৃষার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, শোনো, আজ আমি তোমাকে একটা গল্প বলবো, আমার আর তার গল্প। গল্পের নাম দিতে পারো নামহীন গল্প। জীবনের প্রথম দেখায় যাকে মন আকৃষ্ট করেছিল তার নাম ছিল তিথি মায়ানা। 7 বছরের সম্পর্ক ছিল আমাদের। 7 বছরে সে আমায় কত স্বপ্ন দেখিয়েছে জানো? কতবার বললাম চলো বিয়ে করে ফেলি। সে আমার বেকারত্ব আমায় ছাড়ার কারণ বানালো। আমি সময় চেয়েছিলাম, ছাত্র হিসেবে বরাবরের মতো মেধাবী ছিলাম। দেখো আমার সবই আছে, তবে সে চেয়েছিল সব যেন আমার একার থাকুক। তিথিকে বোঝাতে পারিনি তুমি আমার পাশে থাকলে একদিন আমার নিজের কামাই করার টাকায় সিদ্দিক নেওয়াজের বাড়ির মতো বাড়ি হবে। সে বুঝেনি, সে একটু বুঝেনি। কতবার বললাম বিয়ে করতে, সে সময় চাইলো, অজুহাত দেখালো। আচ্ছা তৃষা, আমার হাত দেখো। এই হাতের স্পর্শ তিথির সর্বাঙ্গে এখনো মিশে আছে। এই স্পর্শ সে কেমন করে ভুলে গেল? কেমন করে 7 বছরকে পেছনে ফেলে এত স্বপ্নকে খাটিয়ায় চাপিয়ে বউ সেজে অন্যের ঘরে চলে গেল? কেমন করে পারল অন্যের বউ হতে, অন্য পুরুষের স্পর্শে কাতর হতে? বলো তৃষা, সে চলে যাওয়ার পর আমার কি অবস্থা হয়েছিল তা কি সে জানে? জানতে চেয়েছে? সে চলে যাওয়ার পর মানসিকভাবে ঠিক থাকতে পারিনি। কি করলে মানসিক শান্তি পাবো বুঝতে পারছিলাম না। আজও মনে আছে ঘটনাটা, বেশি দিনের না, আবার কমও নয়। রাতের বেলা নেশা করে গলি দিয়ে যাচ্ছিলাম, সামনে একটা বিয়ে বাড়ি চোখে পড়ল। বউকে গাড়িতে তুলে বিদায় দেওয়ার পর্ব চলছিল। সবার কি কান্নাকাটি। হঠাৎ কোথা থেকে যেন একটা ছেলে ভিড় থেকে চিৎকার করে এগিয়ে এলো। আমি চলেই যাচ্ছিলাম, হঠাৎ সেই চিৎকারে থেমে যায়। ভাবলাম কি না কি হলো। একটু সামনে এগোতেই হাহাকার শোনা গেল। তিথির বিয়ের দিনও আমি এভাবেই হাহাকার করেছিলাম। এক মুহূর্তে নিজেকে ওই ছেলের মধ্যে দেখতে পেলাম। পরিস্থিতি বুঝতে আমার সময় লাগেনি। মেয়েটির ওই ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। ছেলেকে শেষ মুহূর্তে এসে ধোঁকা দিয়ে মেয়েটি অন্যের হয়ে যায়। সেদিন সারা রাত ঘুমাতে পারিনি। কত কি ভাবি। পরদিন ওই ছেলের খোঁজ নিয়ে তার বাড়ি যাই দেখা করতে। জানতে পারি রাতেই নাকি সে আত্মহত্যা করেছে। সে লড়াই করতে পারেনি, হেরে গেছে ভালোবাসার কাছে। আর সেই থেকেই ঠিক করলাম মেয়েটিরও অধিকার নেই বেঁচে থাকার। বিশ্বাসঘাতকদের বেঁচে থাকার কোনো মানেই হয় না। এভাবেই শুরু হয় আমার ওই বিশ্বাসঘাতকদের নাম মুছে ফেলার কার্যক্রম। যারা ছলনাময়ী, যারা অজুহাত দিয়ে সম্পর্ক নষ্ট করে, যারা এক পুরুষের জীবন নষ্ট করে অন্য পুরুষদের সঙ্গে সুখ খুঁজতে চায়, তারা সুখের যোগ্যতা রাখে না। তৃষা, মনে আছে তুমি কি করেছিলে? যুবরাজের বউ হওয়ার কথা ছিল তোমার, তাকে ধোঁকা দিয়ে পুরান ঢাকা আসনি। প্রত্যুষ দেওয়ানকে বিয়ের স্বপ্ন দেখিয়ে নেওয়াজ বাড়ির বউ হওনি। ধোঁকা দিয়েছ তো। তোমার শাস্তি যে মৃত্যু হবে না তুমি ভাবছো কি করে? একজনকে নয়, দুজনকে ধোঁকা দিয়েছ। এই যে বদ্ধ ঘরটা দেখছো, এখান থেকে পালানোর পথ নেই। এখানে মরবে তুমি, কঠোর মৃত্যু হবে তোমার। আচ্ছা ভেবে দেখো তো, এটা কেমন মৃত্যু হতে পারে, যেখানে তোমার দাফন হবে না, কাফন পাবে না, পরিশেষে মাটির দেহ মিশে যাবে না মাটিতে।
লোকটা হাসলো, হেসে তৃষার মুখে পুনরায় চেপ লাগিয়ে নিজের মুখ থেকে মাস্ক খুলে ফেললো। এইবার তৃষার চোখ দুটো বিস্ময়ে বের হয়ে যাওয়ার উপক্রম, তবে মুখ দিয়ে কথা বের হওয়ার যে পথ নেই। লোকটা হঠাৎ পেছনে তাকায়, ওপাশে আরেকটা রুমের দরজা খোলার শব্দ হয়। তৃষাও সেই শব্দ অনুসরণ করে দৃষ্টি ফেলে সেদিকে। লোকটা দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে হেসে বলল, ঘুম ভাঙলো তবে? ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই। এখানে এসে বসো, আমি খাবার দিচ্ছি। মেয়েটি তৃষার দিকে তাকালো, তারপর লোকটিকে বলল, ওর মাংসের বিরিয়ানি ছাড়া খাবো না, তুমি খাও। মুহূর্তে কেমন যেন চোখ মুখ আদার হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে মুহূর্তে ধারালো ছুরিটা হাতে নিয়ে বলল, এক্ষুনি আবার রান্না করে দিচ্ছি। তুমি মন খারাপ করো না, তুমি রাগ করে চলে যেও না কোথাও, একটু অপেক্ষা করো। সে তৎক্ষণাৎ তৃষার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল, বলল, ওই দেখো, ওটা আমার তিথি, সুন্দরী না? সে তৃষার চুলে হাত বুলিয়ে বলল, তোমার চুল অনেক সুন্দর। আমার তিথির সঙ্গে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন আমি তাকে আমায় একজোড়া পুতুল উপহার দিই, একটা বর একটা বউ। কিন্তু জানো, তিথির যেদিন বিয়ে হয়ে যাবে তার আগের দিন সে আমায় ওই পুতুল ফেরত দেয়। আমাদের মাঝে অনেক রাগারাগি হয়। এক পর্যায়ে সে পুতুলগুলোকে ছুঁড়ে ফেলে, পেন্সিল কম্পাস দিয়ে মুখ ছিঁড়ে ফেলে, চুল কেটে ছিঁড়ে ফেলে। আমি কতবার বললাম এসব করো না। আমি সবসময় ওই পুতুলের জায়গায় নিজেদেরকে কল্পনা করেছি তুমি বউ সাজবে, তবে কেবল আমার জন্য। ঠিক তেমন একটা দিন কল্পনা করেছি, কিন্তু সে শুনল না। বলল অনেক শখ ছিল এই পুতুলের মতো সুন্দর সংসারের। দেখো, নষ্ট করে ফেলেছি পুতুল, আর কোনো সংসার হবে না আমাদের। লোকটা একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি এখনো পুতুল কিনি। তিথি ঠিক যেইভাবে পুতুলদের রূপ বদলে দিয়েছিল, আমিও মনের আনন্দে সেইভাবে দেই। আবার সেই পুতুলকে ছলনাময়ীদের চুল কেটে নতুন রূপ দেই। আচ্ছা, তিথিকে মারিনি কেন? মাথায় অনেক প্রশ্ন আসছে, তাই না? কারণ প্রতারণা তো সে আগে শুরু করেছে। জানা নেই আমার কেন মারতে পারিনি, আজও তো জানি না। হয়তো অনেক বেশি ভালোবাসি বলে। জানো, তিথি আমাকে বলেছিল যদি তাকে আমি বিশ্বাসঘাতক নারী, ঠিক তারই মতো নারীদের মাংস এনে বিরিয়ানি রান্না করে দিই, তাহলে সে বারবার আমার কাছে ফিরে আসবে। নইলে সে রাগ করে চলে যাবে আর আসবে না। তার আর মাঝে মানুষের মাংসের বিরিয়ানির চুক্তি হয়েছে, আমি চুক্তিবদ্ধ। চুক্তি ভাঙলেই তিথি আর আসবে না। আর তাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো, কি করে? লোকটি তৃষার চোখের সামনে ছুরি ধরতেই বাঁচার শেষ ইচ্ছেটাও বিলুপ্ত হয়ে যায়। চোখের সামনে প্রেমের সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো ভেসে ওঠে, চোখ আপনি বন্ধ হয়ে আসে, দুধার গড়িয়ে পড়ে জল, মস্তিষ্কে কেবল একটাই গানে খনি পাক খায়। তবু প্রেমে সে ভালোবেসে আজ দেখা দিয়ে যায়, যে ছুতে চাই আমি হাত বাড়াই, কেন দূরে সরে যায়। প্রেমামা প্রেমামা। লোকটি ছুরির আগা চোখে ছোঁয়াতে যাবে তার আগেই দরজা খুলে যায় রুমের। পরপর কিছু লোকজন রুমে ঢুকতেই লোকটি সেদিকে তাকায়। আতঙ্কিত তৃষার চোখ দুটো ততক্ষণে বাঁচার শেষ আশা খুঁজে বেড়াচ্ছে। লোকগুলো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে কালো হুডি পরিহিত লোকটা তাদের দিকে তাকায়, বাঁকা হেসে বলে, এই অবধি তাহলে চলে এসেছো ইন্টেলিজেন্স অফিসার, এবার খেলা জমবে। থানার অফিস রুমের চেয়ারে বসে আছে প্রেম, হাতে একটা মার্বেল পাথরের অ্যান্টিক জিনিস, দেয়ালে মানচিত্রের দিকে তাকে সে এক ধ্যানে। হাতে সেই গোল পাথরটিকে বলের মতো ঘুরিয়ে চলেছে। হঠাৎ তার ধ্যান ভাঙতে সে সামনে বসে থাকা লোকটিকে বলল, সব কেমন রহস্যময়, তাই না? এই মনে হচ্ছে সব শেষ, আবার মনে হচ্ছে সব শুরু। সামনে বসে থাকা লোকটি গম্ভীর ভঙ্গিতে তার পানে চাইলো, তারপর বলল, প্রেম নেওয়াজ, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি সাহায্য না করলে আমরা এত বড় একজন সাইকো কিলারকে কখনোই ধরতে পারতাম না। আমি আসলে কৃতজ্ঞ, কারণ আপনার জায়গায় অন্য কেউ থাকলে এত বড় রিস্ক নিয়ে এই কাজ ভুলেও করতো না। প্রেম উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। দূরে মেঘে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে,
সে ওই পাহাড়ের দিকে তাকিয়ে কি যেন ভাবলো। হঠাৎ চিৎকার চেঁচা মেচির শব্দ কানে আসছে। দরজার দিকে তাকালো, সেদিকে এগিয়ে যেতেই পেছন থেকে একটা ডাক এলো। আপনাকে দেখলে সাইকো আরও বেশি উত্তেজিত হয়ে যেতে পারে। প্রেম পিছনে তাকিয়ে বলল, আমার কিচ্ছু হবে না আদিত্য শাখাওয়াত। প্রেম সেল নাম্বার 106-এর সামনে যেতে কেমন যেন বুকটা দুমড়ে মুচড়ে ভেতরে দিয়ে দিল। হুপু হিতিজা কেঁদেই চলেছেন। প্রেমকে দেখে দৌড়ে এসে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে বললেন, বাবা, আমার ছেলেকে বাঁচাও, তার বদলে আমায় ফাঁসি দাও, আমায় জেলে বন্দি করো। মা হিসেবে আমি এত সব সহ্য করতে পারবো না। প্রেম পেছন দিকে তাকাতে আদিত্য চোখের ইশারা দিল দুজনে মহিলা পুলিশকে। তারা হেতিজাকে ধরে উঠিয়ে বলল, জলদি রুমে চলুন, আপনার এখনো জবানবন্দি দেওয়া বাকি। হেতিজা ধস্তাধস্তির সঙ্গে পারা মুশকিল, তবুও মহিলা দুজন তাকে টানাটানি করে অনুরূপে নিয়ে যায়। প্রেম সেলের কাছে যেতেই দেখলো সেখানে প্রত্যুষ আহাজারি করছে, বারবার বলছে তাকে যেন বের করা হয়, মুক্তি দেওয়া হয়। ওদিকে যে তৃথি অপেক্ষা করছে তার অপেক্ষায়, তাকে বিরিয়ানি রান্না করে না খাওয়ালে সে রাগ করবে, চলে যাবে অনেক দূর, আর কখনই ফিরে আসবে না। প্রেম কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে অতীতের এক ঝলক দেখতে পেল। আজও তার সেই দিনের কথা মনে পড়ে। হয়তো আজকে প্রত্যুষের এই করুণ পরিস্থিতির জন্য সেও কম দায়ী নয়। প্রেম নিঃশ্বাস ছেড়ে সেলে হাত রাখলো। ওপাশে প্রত্যুষ চিৎকার চেঁচামেচি করছে, ধাক্কাধাক্কি করছে। তবে প্রেমের মস্তিষ্ক এখন অন্য কিছু ভাবছে আজ থেকে অনেক বছর আগের কথা। প্রত্যুষ আর প্রেমের তখন একেবারে কম বয়স, গলায় গলায় কত খাতি তাদের। তবে হঠাৎ করে প্রেম যখন বাবার পরকীয়ার কথা জানতে পারলো, ঠিক তখনই ততটা ভেঙে যায়নি যতটা না ভেঙে গিয়েছিল প্রত্যুষ। বাবার সেই বিষয় সম্পর্কে জানতো, কিন্তু তাকে বলেনি, আড়াল করেছে। সে তাকে বলতে পারতো একবার তার বাবা আর রাফাকে নাকি সে আরও অনেকবার বাড়িতে ঘনিষ্ঠ অবস্থা দেখেছিল। একবার বললে কি হতো, সেই ঘটনা নিয়ে ওই যে প্রেম যে আর প্রত্যুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, সে সম্পর্ক আজও ঠিক হলো কই? ঝামেলা ঠিক হয় না, চলতেই থাকে। সেই ঘটনার 2 বছরের মাথায় সব ঝামেলার দ্বন্দ্ব ভুলে এক রাতে প্রত্যুষ এসেছিল প্রেমের কাছে নিজের বিপদ নিয়ে। সেদিন প্রেমের ইচ্ছে হয়নি প্রত্যুষের কথা শোনার। সেদিন রাতে অস্ট্রেলিয়ার ফ্লাইট ছিল প্রেমের, সে চলে যায়। একবারও জানতে আগ্রহী হয়নি প্রত্যুষ অভাগার মতো কেন তার কাছে ছুটে এসেছিল। সেদিন একবার যদি শুনতে চাইতো। 6 মাস পর দেশে ফিরে প্রেমার মুখ থেকে টুকটাক কিছু কথা শুনতে অবশ্যই পায় প্রেম অনেক আগ থেকেই জানতো তিথি নামক মেয়েটিকে প্রত্যুষ ভালোবাসে। এমনকি প্রেম নয়, বরং নেওয়াজ বাড়ির সবাই জানতো দুজনের সম্পর্কের কথা। কতবার এ বাড়িতে এসেছে ওই মেয়ে। প্রেমকে জানায় তিথির জন্য অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। মাঝে নাকি প্রত্যুষ একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এখন সে স্বাভাবিক আছে। অস্ট্রেলিয়া যাওয়ার রাতে ওই বিষয়ে সাহায্য চাইতেই প্রত্যুষ ছুটে এসেছিল। তখন অবশ্য এসব শুনে প্রেমের অনেক খারাপই লেগেছিল, কারণ অস্ট্রেলিয়ায় যাওয়ার পরও প্রত্যুষ প্রেমকে অনেকবার কল করেছিল। তবে জিদে অভিমানী কল ধরেনি সে। অনেকবার ধরতে গিয়েও ধরা হয়নি। কেন সে ধরল না? বাংলাদেশ আসতে আসতে পরিবেশ স্বাভাবিক হয়ে গিয়েছিল। প্রত্যুষকে স্বাভাবিকই মনে হয়েছিল, তবে পড়ালেখা নিয়ে ব্যস্ততায় থাকতো, তাই কখনো প্রেমের পুরনো বিষয়গুলো নিয়ে কথা তোলাই হয়নি। অনেকবার চেয়েছিল, তবে ততক্ষণে দেখা গেল প্রত্যুষ তার থেকে দূরত্বে চলে গেছে। এখন যে আপনার থেকে দূরত্ব বজায় রাখে, তার সঙ্গে তো আগলা খাতির জমে না, আর করাও ঠিক না। আদি হঠাৎ প্রেমের পাশে দাঁড়িয়ে বলে, একটু আগে পর্তুষের আস্তানার খোঁজ পাওয়া গেছে, তল্লাশি চলছে, আমিও বের হব, যাবে তুমি? কিসের আস্তানা? এই যে তোমার বাইক কক্সবাজার আসার পর কোন রুমে থেকেছে, কোথায় বসে এত সব বুদ্ধি এঁটেছে। ও আচ্ছা, তবে আমি এখন যাব না। আমার আগে তৃষার সঙ্গে দেখা করতে হবে। হাসপাতাল থেকে শিমতলার কল এসেছিল, জ্ঞান ফিরেছে তৃষার। আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গে যাই। জিজ্ঞাসাবাদ কত কি বাকি? থানার বাড়ি সিদ্দিক নওয়াজ দাঁড়িয়ে। সে প্রেমকে দেখে কিছু বলল না, তবে প্রেম জানে দাদু এসব সহ্য করতে পারছে না, কষ্ট পাচ্ছে, তবে মুখে কোনো কথা বলবেও না। সে প্রেমাকে দাদুর সঙ্গে থাকতে বলে হাসপাতালে চলে গেল।
ইন্টেলিজেন্স অফিসার আদিত্য শাখাওয়াত তার বাইকের পেছনে উঠে বসলো। তারা অনেক কিছু জানে, আবার অনেক কিছু অজানা। রহস্যের বেড়া জাল এখনো ধরে আছে তাদেরকে। এক এক করে সবটা এখন উন্মোচিত করতে হবে। সাইকোকে তো খুঁজে পাওয়া গেছে, তবে তার প্রাক্তন, যার জন্য এত দূর আসা, এত সব করা, সেই তিথিকে কোথায় আছে তাকে তো এখনো জানা বাকি। হাসপাতালে সাদা চাদরে আর জীবাণুনাশকের গন্ধে মেশানো পরিবেশে তৃষা শুয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, শরীরটার দুর্বলতার ছাপ স্পষ্ট। ডান হাতের শিরায় সালাইনের সূক্ষ্ম নল। বেডের পাশের চেয়ারটায় বিষণ্ণ মুখে বসে আছে তৃষার বান্ধবী শিমলা। তার চোখে মুখে উদ্বেগ। একটু দূরে জানালার ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে অঙ্কুর। ঠিক তখনই দরজার মৃদু শব্দ হলো। শিমলা তাকালো। আরে প্রেম ভাই, আসুন। প্রেম এগিয়ে এলো। প্রেমের সঙ্গে আদিত্য আছে। প্রেম এসে তৃষার বেডের কিনারায় সাবধানে বসলো। আদিত্য তার হাতের ফলের ঝুড়িটা রাখলো টেবিলের উপর। প্রেম হাসি মুখে কাছে ঘেঁষতে পিটপিট করে চাইতে থাকা তৃষার ক্লান্ত চোখ দুটি তার দিকে স্থির হলো। কেমন লাগছে এখন? চিন্তা করো না, একদম ঠিক হয়ে যাবে, আর বিপদ নেই, তুমি নিরাপদ। প্রেম স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো। কথা বলতে গিয়েও যেন পারল না তৃষা। সে শুধু প্রেমকে দেখে মৃদু হাসার চেষ্টা করলো। প্রেম তার ডান হাতটা, যেটায় সালাইন চলছে না, নিজের উষ্ণ হাতের মুঠোয় আলতো করে ধরল। তৃষা চোখ বন্ধ করে সম্মতি জানালো। চোখ খোলার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি সরাসরি চলে গেল প্রেমের সাথে দরজার কাছে হেলান দিয়ে দাঁড়ানো মানুষের দিকে। তৃষার শরীর মুহূর্তেই যেন হিম হয়ে গেল। তার পিঠে চোখে এক লহমা আতঙ্কের কালো ছায়া নেমে এলো। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল, যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে। এই তো সেই মুখ, সেই পরিচিত চিবুক, তীক্ষ্ণ চোখ, তাকেও তো তৃষা দেখেছে। সে ফ্যাসফ্যাসে গলায় ফিসফিস করে উঠল। উনি আমায় মারতে এসেছে? প্রেম হতভম্ব। তৃষার হাতটা তার মুঠোয় কাঁপুনি শুরু করেছে। রক্তে যেন শীতল স্রোত বইছে তার। কি হলো তৃষা? উনি তোমাকে বাঁচিয়েছে, একটু শান্ত হয়ে বলছে। প্রেম দ্রুত তার দিকে ঝুঁকে পড়ল। জানি তোমার মনে অনেক প্রশ্ন। এখন কয়টা বাজে জানো? টানা কতগুলো ঘন্টা তুমি বেহুশ ছিলে তা জানো? কিছু জানি না আমি, কেবল জানতে চাই আপনিও কি এসবের সঙ্গে জড়িত? রাত হলে কোথায় বের হন আপনি? কার সঙ্গে দেখা করেন? কি লুকাচ্ছেন আপনি? এই লোক প্রত্যুষ সবাই একত্রে জড়িত নন তো? কুল তৃষা, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, বিচলিত হবে না প্লিজ। শরীরে কি অবস্থা দেখেছ? প্রেম একটা নিঃশ্বাস ছাড়লো তৃষার দিকে তাকিয়ে। তারপর নিজেকে শান্ত করে বলতে শুরু করলো। কক্সবাজার যেদিন প্রথম আসে সেদিন থেকেই তোমার সঙ্গে এত সব ঘটনা ঘটা শুরু হয়। মনে আছে রুম নম্বর 102-এ ঘটা সে ঘটনা? আমি বারবার বুঝিয়েছিলাম সেসব তোমার ভ্রম, তবে বস্তুত সেসব আসলে সত্য ছিল। ওই দিন তুমি যখন করিডোরে বাচ্চার জন্য হাতড়ে বেড়াচ্ছিলে, ঠিক তখন শেষবারের মতো যে ছায়ামূর্তি দেখেছিলে তা ছিল ইন্টেলিজেন্স অফিসার আদিত্য শাখাওয়াতের ছায়া। সে তোমাকে মারতে নয়, বরং বাঁচাতে এসেছিল। কিন্তু সে তোমার কাছে পৌঁছার আগেই তুমি ফারাজ এলাহির রুমে চলে যাও, তাই সে আর তোমার কাছে আসেনি। তবে 102 নম্বর রুমে তুমি যাকে দেখেছিলে সে ছিল প্রত্যুষ দেওয়ান, আসল কালপ্রিট। ওই দিন সে তুমি মারতে চাইলে অবশ্যই মারতে পারত, তবে ইচ্ছে করেই ছেড়ে দিয়েছিল। কেন জানো? কারণ সে ভয় দেখিয়ে মারতে বেশি পছন্দ করে। সেদিন তোমার কাছে আমি পৌঁছানোর আগে আমার কাছে অফিসার আদিত্য শাখাওয়াত পৌঁছায়। তার থেকে যা জানতে পারি তা জেনে আসলে আমি অবাক হই। এই সাইকোর এই পর্যন্ত করা সবকটা খুনের বায়োডাটা আমার সামনে সে উপস্থাপন করেন। একই ধরনের খুন, আর খুনের আগে সে শিকারের ছবি তুলে দেয়ালে লাগিয়ে যায় অগ্রিম। সেদিন এই রুমের দেয়ালে তোমার ছবি টাঙানো ছিল, আর এমন কিছু ছবি যা একেবারে কাছ থেকে তোলা ব্যক্তি ছাড়া আর কারো হওয়া সম্ভব ছিল না। দেয়ালের ছবির পাশে পরবর্তী শব্দটা বড় করে লিখে রাখা ছিল। আমি হোটেল ম্যানেজমেন্টকে বিষয়টি জানাতে বললে আদিত্য শাখাওয়াত আমায় নিষেধ করেন। বলেন বিষয়টা গোপনের সামনে নিলেই অন্য বুদ্ধিতে সাইকোকে ধরা যাবে, কোনো বিশৃঙ্খলা যাতে মানুষের মনে তৈরি না হয়। তাই ওই 102 নম্বর কক্ষে ঘটা কাহিনীকে কাল্পনিক বলে চালিয়ে দেওয়া হয়। তোমার কাছে এমনভাবে উপস্থাপন করতে বলা হয় যাতে করে তুমি ভাবতে পারো এসব তোমার ভ্রম। কারণ বিষয়টা জানাজানি হলে কাজের কাজ তখন কিছুই হতো না, বরঞ্চ সব উলটপালট হয়ে যেত। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনি রাত করে কোথায় যাবেন? ওই দিন ওই জঙ্গলে আপনি এমনি এমনি তো আর আমার পেছনে আসেননি।
আপনি আগে থেকেই সবটা জানতেন তাই না? কিছুটা জানা, কিছুটা আবার অজানা বলতে পারো। মনে আছে যেদিন আমরা সমুদ্রের তীরে সবাই মিলে সময় কাটিয়েছিলাম, সেদিন শেষ বেলায় তোমায় একটা চিঠি দিয়ে দেওয়া হয়, যেখানে হুমকি দেওয়া কথা লেখা ছিল। ওই চিঠি কিন্তু তুমি ইচ্ছে করে প্রত্যুষ ওই সময় পাঠায়, যখন তোমার কাছে আমি ছিলাম না। তবে আমি তখন পাশে না থাকলে তোমার নিরাপত্তার দায়িত্বে আইনের লোকেরা ছিল। প্রতিনিয়ত তারা তোমার নজর রাখছিল। ওই সময় তুমি কক্সবাজারের ভিড়ে যে হুডি পরা লোকটাকে দেখেছ, তা হচ্ছে আদিত্য শাখাওয়াত। উনি তোমার যাতে বিপদ না হয় তাই নজরে রাখছিলেন। তবে একসময় সে আমি দুজনে বুঝতে পারি তুমি মূলত তাকে অপরাধী হিসেবে ধরে নিয়েছিলে। এটা নিয়েও কম সমস্যা ছিল না আমার। তবু আদিত্যের কথায় তখন আমি চুপ হয়ে যাই। সে কেবল একটা কথাই বলেছিল, যা হচ্ছে হতে দাও, এভাবেই আসল খুনির কাছে জলদি পৌঁছাতে পারবো। ওই দিন সারা রাত ঘুমোতে পারিনি। তারপর ভোরে বিরাট এক ধাঁধের সমাধান করতে সকাল সকাল আদিত্যর কাছে ছুটে যায়। তবে কথায় শেষ করে উঠতে আদিত্যের কাছে খবর আছে তুমি নাকি ঝাউবনের দিকে যাচ্ছ। আমি কিছুতেই তোমাকে একা ছাড়তে পারি না। আমার সঙ্গে সেখানে আরো দুজন অফিসার ছিল। সেই দিনও তুমি খুনির হাত থেকে বেঁচে যাও। দেয়ালে সেদিন তোমার ছবি দেখে আমি আরো নিশ্চিত হয়ে যাই কি হতে চলেছে। এবার বলি, রাতে কি কারণে ঘুমাতে পারেনি। ওই দিন বেশ কিছুক্ষণ আদিত্যের সঙ্গে কথা হয়। কথায় কথায় বলি প্রত্যুষ এই পজিশনে জব করে, তারা একে অপরকে চেনে নাকি। কারণ আমি যতটুকু জানি প্রত্যুষ মিশনে চলে গিয়েছিল। সেখান থেকে সবচেয়ে বড় সত্য সামনে আসে। জানতে পারি প্রত্যুষকে কিছুদিন আগে নাকি চাকরি থেকে বিতাড়িত করে, আর তার জায়গায় আসে আদিত্য। সেদিন রাতে হেতিজা ফুফুকে জিজ্ঞেস করি পুনরায় প্রত্যুষের বিষয়ে। সে জানায় প্রত্যুষ নাকি মিশনে আছে। বিষয়টা শুনে খটকা লাগে। আদিত্য আরও জানায় প্রত্যুষকে অনেকদিন ধরে ওয়ার্নিং দেওয়া হচ্ছিল। সে নাকি ডিউটি ঠিক করে করতো না, বিশেষ করে রাতের। তবুও মাথায় একবারও আসেনি প্রত্যুষই যে খুনি। তবে খুনির প্রমাণ রাখার ধরন দেখে আন্দাজ তো করেছিলাম সে খুব কাছের, কারণ বেশিরভাগ জিনিসই আমার নকল করা। এই ধরো আমার পারফিউম, আমার মতো হুডি, এমনকি আমার পছন্দের গানও। আমার রুমের দেয়ালে আমি ট্রাভেল করে বিভিন্ন ছবি লাগিয়ে রাখি। খুনিও একইভাবে তাই করলো। এত খটকা লাগলো। তোমার কাছে বিকেলে একটা পার্সেল এসেছিল তাই না? চুল, পুতুল রাখা ছিল। ওই পার্সেল যখন লোক এসে তোমার রুমে পৌঁছে দেওয়ার জন্য রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল, তখন আমি রুমে ঢুকতে নিয়েছিলাম। লোকটাকে আমার রুমের সামনে দাঁড়াতে জিজ্ঞেস করলাম হাতে কি। সে বলল পার্সেল আছে ম্যামের জন্য। পার্সেলটা আমি আগে হাতে নেই। বাক্সের উপর একটা কাগজে লেখা ছিল, করিডোরে মাঝরাতে দেখা হচ্ছে সুইটহার্ট, প্রেম বলছি। ওই চিরকুট পরে বুঝতে বাকি রইল না খুনি আমার নাম ব্যবহার করে আমায় খারাপ বানিয়ে তোমার কাছে পৌঁছাতে চাইছে। তাই পার্সেলের ওপর থেকে চিঠি সরিয়ে নিজের কাছে রেখে সরাসরি নিচে চলে যায়। আদিত্য কি বিষয়টা জানাতে সে বলল, তুষা, তোমাকে যত বেশি সন্দেহ করবে ততই কাজ সহজ হয়ে যাবে। তাই আমিও ঠিক তেমনভাবে নিজেকে তোমার সামনে উপস্থাপন করি যাতে তুমি আমাকে সন্দেহ করো। সব কিছুর হিসেব তোমার কাছে গরমিল পাকিয়ে যায়। আমিও যদিও তোমাকে নিয়ে রিস্ক নিতে চাইনি, কিন্তু কতগুলো মেয়ের বিষয় শেষ হয়ে যাচ্ছে ভাবতেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম। আমি ভালো করেই জানতাম তুমি আমায় সন্দেহ করছো। আমি হুট করে কই যাই কি করি জানানো খুব আগ্রহ তোমার। তাই মাঝরাতে আমি ঘর থেকে বের হয়ে যাই যাতে করে তুমি আমি অনুসরণ করো, সন্দেহের বশে আমি ফলো করো। যা চেয়েছিলাম ওদিকে তুমি আমার পেছনে আসো। খুনি ভেবে বসে তার ফাঁদে তুমি পা দিয়েছ। আমি মোর ঘরে একটা রুমে ঢুকে পড়তেই খুনি তোমায় জিম্মি করে। ভাগ্যিস তোমার উপর নজর রাখা হয়েছিল, তবুও সময় মতো তোমার কাছে পৌঁছাতে পারিনি। তার খেসারত আমায় আজীবন ভুগিয়ে যাবে। কি অবস্থা করেছে জানার তোমার? প্রেমের চোখের কোণে তখন জল। তৃষা নিজেকেও সামলাতে পারেনি। সে উঠে বসার চেষ্টা করে। শরীরে এত ব্যথা, এত যন্ত্রণা হচ্ছে, তবুও চেষ্টা করে প্রেমকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার। সে প্রেমকে বুকে জড়িয়ে ধরতে প্রেম তৃষাকে বলল, কখনো কল্পনা করতে পারেনি প্রত্যুষ সে কাজ করবে। আজ পর্যন্ত কতগুলো মেয়ের প্রাণ নিয়েছে সে, কি নির্মমভাবে হত্যা করেছে। তাই তো বলি ইন্টেলিজেন্স হয়ে এখনো খুনিকে ধরতে পারছে না কেন? ধরবে কি করে যদি খুনি সে নিজেই হয়? নিজের পরিবারকেও ধোকায় রেখেছে। চাকরি চলে গেছে যেখানে সেখানে সে বাসায় বলছে মিশনে গেছে, অথচ সে মিশনে না গিয়ে তৃষাকে খুন করার ষড়যন্ত্র করেছে। তৃষার অপরাধ কি? যুবরাজকে বিয়ে না করে পালিয়ে আসা,
নাকি তাকে বিয়ে করার কথা দিয়ে অন্য কারো হয়ে যাওয়া? হঠাৎ আদিত্য এগিয়ে এলো আরও কাছে। সে তৃষাকে প্রশ্ন করলো। পর্তুষ জেলে বারবার বলছিল তিথির কথা, ওইখানে নাকি তিথিও ছিল, কিন্তু সেখানে গিয়ে তো আমরা কোনো মেয়ে দেখতে পাইনি। তিথি কি আমাদের আসার আগে পালিয়েছে? সম্ভবত এই তিথি নামক মেয়েই তো তার প্রাক্তন ছিল, তার জন্যই তো পর্তুষ সবাইকে খুন করছে। তাহলে সে যেহেতু চলে এসেছেই, তবু এসব কেন করছে পর্তুষ? তিথি নামটা শোনা মাত্রই তৃষার হঠাৎ করে আগের মতো শ্বাসকষ্ট উঠে যায়, প্যানিক অ্যাটাক শুরু হয়। প্রেম বুঝতে পারছে না কি হয়েছে। অঙ্কুরকে ধমকের স্বরে বিচলিত হয়ে নার্সকে ডাক দিতে বলল। তৃষাকে পানি খাইয়ে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আদিত্যকে বলল। ওর অবস্থা এখন ঠিক নেই, আপনি বাকি প্রশ্ন পরে করুন, এখন একটু ওর একা থাকা দরকার। আদিত্য মাথা নাড়িয়ে সায় দিয়ে বাইরে এসে বসলো। মুহূর্তেই তার ফোনে কল এলো। প্রত্যুষ এতদিন যেই বাসায় থেকেছে তা খুঁজে পাওয়া গেছে। আদিত্য সেখানে টিম পাঠিয়েছিল তদন্তের জন্য। সেখান থেকে তদন্ত দলের সিনিয়র আহাদ কল করেছে। কল রিসিভ করছে। আহাদের অশান্ত কণ্ঠস্বর ভেসে এলো। আদিত্য জিজ্ঞেস করল। কি হয়েছে, কিছু পেয়েছো? লাশ, বিবৃত কঙ্কাল হয়ে যাওয়া লাশ।